কোচবিহার থেকে সকাল 6টার বাস ধরে আমরা 9টা 15 মিনিটে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এখানে একটু ফ্রেশ হয়ে লুচি, ছোলার ডাল ও প্যাড়া দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিই। এরপর দার্জিলিং যাওয়ার জন্য একটি টাটা সুমো বুক করি। জনপ্রতি 500 টাকা হিসেবে আমরা 6 জন মিলে মোট 3000 টাকায় পৌঁছে যাই দার্জিলিং। এখানে বলে রাখি, সুমো, বোলেরো অথবা জাইলো নিয়ে দার্জিলিং যেতে হলে গাড়ি প্রতি 2.5 থেকে 3000 টাকা খরচ পড়বে। ছজনের মধ্যে আমরা ছিলাম 4 জন। আমি, আমার ভাইপো অভিজ্ঞান, আমার ভাই মিলন ও তার স্ত্রী মুন। বাকি 2 জন ছিলেন আমাদের সহযাত্রী। শিলিগুড়ি থেকে হিলকার্ট রোড ধরে এগিয়ে চলতে লাগলো আমাদের গাড়ি। এখান থেকে 2টি উপায়ে দার্জিলিং পৌঁছানো যায়। একটি হলো রোহিণী, কার্শিয়াং, ঘুম হয়ে দার্জিলিং। অপরটি হলো মিরিক, কার্শিয়াং, ঘুম হয়ে দার্জিলিং। আমরা রোহিণী হয়েই চলতে লাগলাম। এ পথের নয়নাভিরাম দৃশ্য ও সৌন্দর্য এক কথায় প্রকাশ করা অসম্ভব। খুব সকালে রওনা হলে আপনি ইচ্ছে করলে রোহিণীতেও ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। দুপাশে সবুজ আর সামনে ধীরে ধীরে উদীয়মান হতে লাগলো হিমালয় পর্বতমালা। একটু পরেই শুরু হলো পাহাড়ি আঁকাবাঁকা পথে এগিয়ে চলা। বেশ কিছুক্ষণ চলার পর আমরা চলে এলাম কার্শিয়াং। এখানে অনেকেই তাদের ছেলে মেয়েকে কনভেন্টে পড়াশুনো করিয়ে থাকেন। কার্শিয়াং পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ভারতবর্ষের সবচেয়ে উচ্চতম রেল স্টেশন ঘুমে, যার উচ্চতা 7407 ফুট বা 2258 মিটার। ঘুম পার হয়ে শুরু হলো নিচের দিকে নামা। একটু পরেই এসে উপস্থিত হলাম আমাদের লক্ষ্য অর্থাৎ দার্জিলিং। বিকেল হতেই চললাম ম্যাল দর্শনে। আমাদের হোটেল এই ম্যাল রোডের ওপরেই। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে দার্জিলিং বেড়াতে এলে চেষ্টা করবেন এই ম্যাল রোডের উপরেই হোটেল বুকিং করার। পাহাড়ের উপরে অবস্থিত এই দার্জিলিং ম্যালের খ্যাতি বিদেশেও একই রকম সমাদৃত। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্রে এর অবস্থান। এখানে রয়েছে নানা ধরনের দোকান, যেখানে আপনি জামা কাপড় থেকে শুরু করে নানা ধরনের প্রসাধন সামগ্রী, খাবারের স্টল এখানে পেয়ে যাবেন। এসব কিছুর মধ্যে উল্লেখযোগ্য দার্জিলিংয়ের বিখ্যাত চা। এই চায়ের স্টলও আপনি এখানে পেয়ে যাবেন। বেশ অনেক কয়টি দার্জিলিং টির স্টল রয়েছে এখানে।
ডিনার শেষ করে হোটেলের ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখতে পেলাম স্থানীয় একদল ছেলে ভারী সুন্দর সুর করে তাদের স্থানীয় ভাষায় গান গাইছে। তাদের গান এবং সুর এতটাই সুমধুর লাগছিল যে মনে হচ্ছিল সারা রাত চললেও ক্ষতি নেই। তবে শুতে যেতেই হবে, কারণ কাল সকাল হতেই শুরু হবে সাইট সিন দেখার পালা। আজ সকাল হতেই বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সাইট সিন দেখার উদ্দেশ্যে। আমরা প্রথমেই চলে এলাম পিস প্যাগোডা দর্শনে। দার্জিলিং শহরের মধ্যে অবস্থিত এই স্থানটিতে এলে মনে হয় সত্যি এক শান্তিজনক স্থানে যেন এসে পড়েছি। সকল ধর্মের এক শান্তিপূর্ণ মিলনস্থল এই পিস প্যাগোডা। 1985 সালে জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিত্তহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিতাৎসু ফুজির তত্ত্বাবধানে এটি নির্মিত হয়। এর উচ্চতা 94 ফুট এবং এর ব্যাস রয়েছে 75 ফুট। ঝকঝকে পরিষ্কার আকাশ, স্লিপিং বুদ্ধ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা, ফালুট, মাকালু একে একে সমস্ত শৃঙ্গগুলো আমাদের সামনে সুন্দরভাবে উঁকি দিয়েছে। পিস প্যাগোডা দর্শন শেষ করে আমরা চলে এলাম 5 কিমি দূরত্বে অবস্থিত পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে। এই চিড়িয়াখানাটি প্রধানত রেড পান্ডা, হিমালয়ান স্যালামান্ডার, তিব্বতী নেকড়ে ও তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। এই চিড়িয়াখানা দেখতে দেখতেই আপনি পৌঁছে যাবেন বিখ্যাত হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে। এখানে এলে পর্বতারোহণ সম্বন্ধে এক মূল্যবান ধারণা আপনি পেয়ে যাবেন।
দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থান করেছে বিখ্যাত বাতাসিয়া লুপ। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি সেই বাতাসিয়া লুপের সামনেই। আকাশ পরিষ্কার থাকলে এই স্থান থেকে হিমালয়ের অনেকগুলো তুষারাবৃত শৃঙ্গই আপনি দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, ফালুট সহ স্লিপিং বুদ্ধের সম্পূর্ণ অংশটি আজ আমাদের সামনে পরিষ্কারভাবে ধরা দিয়েছে, কারণ আজ আকাশে মেঘের চিহ্নমাত্র নেই। এখানে টয় ট্রেনের লাইনটি বৃত্তাকারে একটি লুপের সৃষ্টি করেছে, যার মাঝখানে রয়েছে গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত একটি ওয়ার মেমোরিয়াল। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন হস্তশিল্পের দোকান। বাতাসিয়া লুপ দর্শন শেষ করেই আমরা চললাম পেশক টি গার্ডেন দেখার উদ্দেশ্যে। দার্জিলিং বেড়াতে এসেছি, অথচ টি গার্ডেন দেখব না, এ আবার হয় নাকি? পেশক টি গার্ডেন দেখেই আমরা রওনা হলাম তিনচুলেতে অবস্থিত গুম্বাদারা ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। অবশেষে আমরা এসে পৌঁছলাম তিনচুলেতে অবস্থিত গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে এলে আপনি পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখতে পাবেন। লামাহাটায় আমরা এসে উঠলাম মাউন্টেন ভিউ হোমস্টেতে। এই হোমস্টের 109 নম্বর রুমে আমি রুম পেলাম। এই হচ্ছে রুমের অন্দরসজ্জা।
টেবিলও দিয়েছে, খাওয়ার জল ইত্যাদি রাখার জন্য। কার্টেনও সুন্দর, এখানে আয়না রয়েছে। এখান দিয়ে পাহাড়ের সকাল বিকেলের ভিউ খুব ভালোভাবেই দেখা যাবে। এই হচ্ছে বাথরুম, গিজার আছে। এই দার্জিলিং বা এই সমস্ত হিল এরিয়ায় গিজার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে গিজারের ব্যবস্থা রয়েছে, কমোড, বেসিন সবকিছুই দেখতে পাচ্ছি। সবকিছুই ওয়েল ডেকোরেটেড আছে। যে ব্যালকনিটি থেকে আপনি লামাহাটা ইকো পয়েন্টের পাইন গাছের সারি একদম চোখের সামনে দেখতে পাবেন। লাঞ্চের পরে আমরা চলে এলাম লামাহাটা ইকো পার্কে। 20 টাকা করে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হয়। এই হলো লামাহাটা ইকো পার্ক। ভারী সুন্দর পার্কটি। তবে এই পার্কের অন্যতম আকর্ষণ হলো এই পাইনের জঙ্গল। ধীরে ধীরে পাইন গাছের জঙ্গলের দিকেই এগিয়ে চলেছি। এই হলো লামাহাটার বিখ্যাত পাইন গাছের সারি বা পাইনের জঙ্গল, যেটা দেখলেই বা যে ছবি চোখের সামনে ভেসে উঠলেই আমরা বুঝতে পারি যে ছবিটি লামাহাটা। সামনে রয়েছে প্রচুর প্রেয়ার ফ্ল্যাগ। শুনতে পেলাম প্রায় 750 মিটার ট্রেক করে ওপরে যেতে পারলে একটি ইকো পন্ড দেখা যাবে। আমরা শোনা মাত্রই সেই ইকো পন্ড দেখার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করে দিলাম। অশ্বক্ষুরাকৃতি শেপের এই ইকো পন্ডটি এবং তার আশেপাশে পাইনের সারি সব কিছু নিয়ে এখানে একটি শান্ত স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি করেছে। ওপরে সারি দিয়ে ঝুলছে প্রেয়ার ফ্ল্যাগ। এখানে এলে অনেকটাই পেলিংয়ের খেচিপেরি লেকের কথা মনে পড়ে যেতে বাধ্য। এই ইকো পয়েন্ট দর্শনের মধ্য দিয়েই আমাদের দুদিনের এই দার্জিলিং ও লামাহাটা ভ্রমণের সমাপ্তি ঘটল। কাল আমরা এই লামাহাটা থেকে শিলিগুড়ি হয়ে কোচবিহার পৌঁছাবো। দার্জিলিং এবং লামাহাটায় কোথায় থাকবেন, গাড়ি বুকিংই বা কীভাবে করবেন, সে ব্যাপারে কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য উৎসাহ যোগাবে। খুব শিগগিরই আমি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।